আসসালামু আলাইকুম। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নতুন বইয়ে বরণ, বছরের প্রথম দিন, উৎসব নেই তবু উৎফুল্ল শিক্ষার্থীরা। এ মাসে ৩.৫ কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার ঘোষণা। জেলা পর্যায়েও চলছে বুস্টার ডোজ। জীবিতের চেয়েও মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী বলেন নতুন প্রধান বিচারপতি। পণ্যের গুণগত মান বাড়িয়ে দেশের ভাবমূর্তি ধরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। পূর্বাঞ্চলে বাণিজ্য মেলার উদ্বোধন। এবং রেমিটেন্সের সরকারি প্রণোদনা ২ থেকে বেড়ে এখন ২.৫%। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বছরের প্রথম দিনে ছাত্রছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বই পেয়ে খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকরা। করোনার কারণে এবছর বই উৎসব হচ্ছে না। এবার প্রায় ৩৫ কোটি বই বিনামূল্যে বিতরণ করবে সরকার। তবে বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে নতুন বই পাবে শিক্ষার্থীরা। শফিউল আলম সুজনের রিপোর্ট। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। করোনার কারণে এবছরও উৎসব করে বই বিতরণ করা হচ্ছে না। সীমিত আকারে ধাপে ধাপে বই বিতরণ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল কম। তবে এদিন যারা বই পেয়েছেন তাদের খুশির যেন শেষ নেই। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা। আমার অনেক ভালো লাগতেছে, আমি অনেক আনন্দিত। নতুন বইয়ের ঘ্রাণটা তো খুব সুন্দর। নতুন বই পড়তে তো মজাই লাগে, বিশেষ করে গল্পগুলো। এবার নতুন বছরে আশা করছি ভালো মতো ক্লাস হবে। নতুন বই পেয়ে আমি অনেক খুশি। নতুন বছরে করোনা দূর হবে, পুরোদমে খুলবে শিক্ষার দুয়ার, এমনটাই প্রত্যাশা কোমলমতি শিক্ষার্থীদের। অফলাইনে যদি আমাদের ক্লাস, আমরা সব বন্ধুরা একসাথে ক্লাস করতে পারবো। আমরা যাতে সশরীরে বিদ্যালয়ে ক্লাস করতে পারি। গত 2 বছরের গ্যাপ আমাদের জন্য খুবই ভয়ঙ্কর ছিল। এই গ্যাপ আশা করি আমরা ওভারকাম করে ফেলতে পারবো। তবে এবছরের প্রথম দিনে সব শিক্ষার্থীকে বই দেয়া সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে দেয়া হবে। অভিভাবক ও শিক্ষকরা বলছেন, সুষ্ঠু পরিকল্পনা থাকলে সব পড়াশোনার ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। করোনার কারণে তো অনেক পিছিয়ে গেছে ওরা, কারণ এখন আশা করতেছি ইনশাল্লাহ ভালো হবে নতুন বছরে। বাচ্চাটা ভালোভাবে পড়ুক, ওনারা একটু কেয়ার করুক। প্রতি বছরের বই উৎসবটা একটা অত্যন্ত আনন্দের বিষয়। আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের ভিতরে আগ্রহ, প্যারেন্টরাও এখানে এসেছেন। আমরা নিজেরাও সকাল থেকে একটা অন্যরকম আনন্দ বোধ করছি। ক্লাস 8 আর 9 এর বই এখনো পাইনি, যথাশীঘ্রই হয়তো পেয়ে যাব। নতুন বছরের প্রথম দিনের মতো সারা বছর আনন্দ উচ্ছ্বাস নিয়ে স্কুলে এসে নিয়মিত ক্লাস করতে চায় শিক্ষার্থীরা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। চলতি মাসে ৩.৫ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে সারা দেশে শুরু হয়েছে করোনার গণটিকা কর্মসূচি। উপজেলা ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে আজ থেকে দেওয়া হচ্ছে এই টিকা। এছাড়াও দুর্গম এলাকায় ইপিআই অস্থায়ী টিকা কেন্দ্রগুলোতেও সপ্তাহে 2 দিন চলবে এই কার্যক্রম। করোনার টিকা বিতরণ ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডক্টর শামসুল হক এসব তথ্য জানান। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। নতুন বছরে দেশে তৃতীয়বারের মতো শুরু হয়েছে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন। মাসব্যাপী এই ক্যাম্পেইনে প্রান্তিক পর্যায়ে ৩.৩২ লাখ মানুষকে এবার দেয়া হবে টিকা। টিকা পাবে এমন ১২ কোটি মানুষকে দ্রুত ভ্যাকসিনের আওতায় আনতে এই কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনা টিকা বিতরণ ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক জানান, সারা দেশের ওয়ার্ড পর্যায়ে ১ লাখেরও বেশি কেন্দ্রে চলবে এই কার্যক্রম। গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের সাব ব্লক টিকা কেন্দ্র আছে। যদি ৩০০ থেকে ৪০০ মানুষকে টিকা দিতে পারি, এক মাসে আমাদের ১,১০,৬৬৪টা কেন্দ্রে আমরা প্রায় ৩,৩২,৩২ মানুষকে প্রথম ডোজের টিকা দিতে পারবো। 3 দিন ব্যাপী ওখানে কার্যক্রমটা চলবে এই ওয়ার্ডের মধ্যে। ওই কেন্দ্রের আশেপাশে যে মসজিদ আছে, মসজিদের মাইক ব্যবহার করব। স্থানীয় জনপ্রতিনিধিরা সেখানে প্রচার কার্য করবেন, যাতে
ওই এলাকায় কোনো মানুষ এই টিকার বাইরে না থাকে। এ পর্যন্ত প্রায় 7.5 কোটি মানুষকে প্রথম ডোজ ও 5 কোটিরও বেশি মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে স্বাস্থ্য বিভাগের হাতে 11 কোটি টিকার মজুদ আছে বলেও জানান এই কর্মকর্তা। বিশেষ এই ক্যাম্পেইনে টিকা প্রত্যাশীদের বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না বলেও জানান তিনি। অবশ্যই রেজিস্ট্রেশন থাকবে, যারা তারা টিকা নিতে পারবেন। যাদের রেজিস্ট্রেশন নাই তারা জন্ম নিবন্ধন নিয়েও নিতে পারবেন। যদি জন্ম নিবন্ধনও না থাকে, আমাদের চেয়ারম্যান বা মেম্বার সাহেব যদি একটা সার্টিফিকেট দেন, সেটা দিয়েও তিনি টিকা নিতে পারবেন। তারপরেও যদি না থাকে, তাকে আমরা টিকা দিয়ে দিব, একটা কাগজে লিখে একজন স্থানীয় কেউ চিহ্নিত করবেন এবং একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এই কার্যক্রমের পাশাপাশি করোনা টিকার নিয়মিত কর্মসূচি ও বুস্টার ডোজ দেওয়াও চলবে। মার্চের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে 1 কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে বলে জানান কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনার সংক্রমণ বাড়লেও এই মুহূর্তে লকডাউনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মানিকগঞ্জে করোনার বুস্টার ডোজ টিকা কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। কিছু কঠোরতার দিকে আমাদেরকে হয়তো যেতে হতে পারে, যদি কিনা এই সংক্রমণের হার বাড়ে। যদি রোগীর সংখ্যা অনেক বেড়ে যায়, তাহলে পরে আমাদেরকে লকডাউনের চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। বাট এই মুহূর্তে লকডাউনের কোনো পরিকল্পনা আমাদের নেই। দেশে করোনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,076 জনে। একই সময় নতুন 370 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট 15,85,909 জনের করোনা শনাক্ত হলো। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। বিচারপতিরা তাকে সর্বোচ্চ শ্রদ্ধা করে তার আদর্শে কাজ করে যাবেন। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসব কথা বলেন। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর সভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ছাড়াও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বাংলার প্রতিটি আনাচে কানাচে আমরা বঙ্গবন্ধুকে অনুভব করি এবং মৃত বঙ্গবন্ধু এখন জীবিত বঙ্গবন্ধু থেকে অনেক শক্তিশালী। একাদশ জাতীয় সংসদের 16তম ও বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে 16 জানুয়ারি। সংবিধানের 72 অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই অধিবেশন ডেকেছেন। এটি সংসদের শীতকালীন অধিবেশন। এর আগে 2020 সালের 28 নভেম্বর শেষ হয় জাতীয় সংসদের 15তম অধিবেশন। পণ্যের গুণগত মান বাড়িয়ে দেশের ভাবমূর্তি ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি গুণগত পণ্য উৎপাদন ও রফতানি বাড়াতে ব্যবসায়ীদের তাগিদ দেন তিনি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 1995 সালে বাণিজ্য মেলা শুরু হলেও এই প্রথম পূর্বাঞ্চলে স্থায়ীভাবে শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকালে গণভবন থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, এই মেলার ফলে পণ্যের চাহিদা সম্পর্কে যেমন জানা যাবে এবং তার আলোকে পণ্য তৈরি ও বাজারজাতকরণের আইডিয়া পাওয়া যাবে। একই সাথে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সৌহার্দ্য বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আপনারা ব্যবসা বাণিজ্য করতে গেলে দেশে বিদেশে পার্টনারশিপ খুব প্রয়োজন, তো সেটাও আপনারা করতে পারেন। সেই সুযোগটা কিন্তু করা যায় এবং অর্থাৎ পণ্যকে বহুমুখীকরণ, উৎপাদনমুখীকরণ, গুণগত মান উন্নয়ন আর সময়ের চাহিদা সম্পন্ন পণ্য উৎপাদন করা, এই বিষয়গুলি সম্পর্কে একটা সম্যক জ্ঞান আহরণ করা যায়। প্রধানমন্ত্রী আরও বলেন, রপ্তানিমুখী গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করে নতুন বাজার সৃষ্টি করতে হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে সবার প্রতি তাগিদ দেন তিনি। আন্তর্জাতিকভাবে আমাদের নতুন নতুন বাজার খুঁজে বের করা, আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য আমাদের পণ্য উৎপাদন বহুমুখীকরণ করা একান্তভাবে
অপরিহার্য। প্রধানমন্ত্রী বলেন, দেশকে শিল্প বাণিজ্যে এগিয়ে নিতে তার সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। করোনায় অনেক দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়লেও দেশের অর্থনীতি সচল রাখা সম্ভব হয়েছে বলে জানান সরকার প্রধান। করোনার জন্য অনেকটা ব্যবসা বাণিজ্যে বাধা এসেছে, কিন্তু সে বাধা যাতে আমাদের সকলে অতিক্রম করতে পারে আমরা কিন্তু ব্যাপকভাবে প্রণোদনা দিয়েছি, অনেক সুবিধা দিয়েছি। এমনকি ব্যাংকের সুদ নিলে তার মানে হয়তো 50 ভাগ নিজেদের আপনাদের দিতে হবে, আর 50 ভাগ আমরা সরকার থেকে ভর্তুকি দিয়ে দিচ্ছি। সেভাবেই কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যটা যাতে সচল থাকে তার ব্যাপক পদক্ষেপ আমাদের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারই নিয়েছে। এ সময় প্রধানমন্ত্রী আইসিটি পণ্য সেবাকে বর্ষপণ্য 2022 ঘোষণা করে বলেন, রপ্তানি নীতি অনুযায়ী প্রতি বছর একটি পণ্যকে বর্ষপণ্য বা প্রোডাক্ট অব দি ইয়ার ঘোষণা করা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও এফবিসিসিআইর সভাপতি জসিমউদ্দিন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পূর্বাঞ্চলে ভিন্ন রূপে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানী থেকে প্রায় 25 কিলোমিটার দূরে হলেও উদ্বোধনী দিনেই দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে সেখানে। তবে যাতায়াত আর পরিবহন সংকটে বাণিজ্য মেলা নিয়ে এবার কিছুটা শঙ্কায় ব্যবসায়ীরা। আদিন সজীব রিপোর্ট। নতুন সাজে নতুন ঠিকানায় ভিন্ন রূপে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বেশ কবছর ধরেই পূর্বাঞ্চলে নেয়ার পরিকল্পনা এবারই হলো বাস্তবায়ন। তবে খোলা আকাশের নিচে মেলা নেই আগের মতো। ঢাকা থেকে প্রায় 25 কিলো দূরের এই আয়োজনে নেই বিশাল মাঠও। এবার স্থায়ী অবকাঠামোর মধ্যে সাজানো হয়েছে এই বড় কেনাবেচার বাজার। অন্যান্য বছরের তুলনায় স্টল প্যাভিলিয়নও প্রায় অর্ধেক, 225টি। করোনার কারণে অংশ নেয়নি বেশ কটি দেশ। বিদেশি প্যাভিলিয়নগুলো যারা বাংলাদেশে আসে এবং বাংলাদেশের এক কেন্দ্রিক ক্রেতার চাহিদাই আছে বছরে একটা দিন এই সময়টাতে তাদের পণ্য কেনার, তাদেরকে অভাব বোধ করছে এই মেলায়। বাণিজ্য মেলাটার মূল লক্ষ্য হচ্ছে ফরেন ইনভেস্টরকে আমাদের দেশের অর্থনীতির প্রতি আকৃষ্ট করা। তো সেটার জন্য আমরা ডিসপ্লেটা কিন্তু সুন্দর একটা পরিবেশে করতে পারছি, এটাই সবচেয়ে বড় বিষয়। ঢাকার ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা নতুন স্থানে হওয়ায় খুশি আশপাশের বাসিন্দারা। তবে পূর্বাঞ্চলের এই মেলায় বড় বাধা হতে পারে যাতায়াত ব্যবস্থা। একা আসা যাওয়া ইটস রিয়েলি নট সেফ। আগেরটা আই থিঙ্ক বেশি সেফ ছিল। রাস্তাঘাট একটু ভাঙা ছিল তো একটু কষ্ট হয়েছে, একটু ভয় লাগছে, তাও আসছি। সরকারের একটু দৃষ্টি আকর্ষণ করতে হবে যে নারীদের জন্য একটু যেন সচেতনভাবে এই নিরাপত্তা যেন বজায়টা থাকে। এ পথে কয়েকটি বিআরটিসি বাস চললেও গণপরিবহন সংকট নিয়ে ভাবনায় ক্রেতা বিক্রেতারা। এখানে আসলেও ফ্যামিলি নিয়ে একবার আসছে, ডে বাই ডে আসছে না। আর ঢাকার মধ্যে হলে আমাদের একটা ফ্যামিলি ডে বাই ডে আসতো, এখন সেরকম হচ্ছে না। ট্রান্সপোর্টের যদি ফ্যাসিলিটিটা দেওয়া হয় তাহলে এই মেলা জমে যাবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুরু 1995 সালে শেরেবাংলা নগরে। জমজমাট এই মেলার ঐতিহ্য ধরে রাখতে যাতায়াত ও নিরাপত্তার দিকে বেশি গুরুত্ব দেবার তাগিদ সবার। সাধারণত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নারী ক্রেতা কিংবা দর্শনার্থীরাই সবচেয়ে বেশি থাকে, কিন্তু এবারে কি পরিস্থিতি হয় তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। কেননা 300 ফিট থেকে কাঞ্চন পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে, যা হতে এখনও প্রায় 1 বছর সময় লাগবে। এই সময়টাতে এই পথে বাণিজ্য মেলায় কীভাবে যাতায়াত করবেন নারীরা তা নিয়ে একটা বড় সংশয়। কেননা রাতে তাদেরকে আবার ঘরে ফিরতে হবে। বিশেষ করে বিড়ম্বনায় পড়বেন ঢাকার ক্রেতারা। আদিন সজীব, এটিএন বাংলা, পূর্বাচল, নারায়ণগঞ্জ। চলতি অর্থ বছরে $26 বিলিয়ন রেমিট্যান্স আয় করতে চায় সরকার। এজন্য নতুন বছরে উপহার হিসেবে প্রবাসী আয়ের নগদ প্রণোদনার হার 2 থেকে বাড়িয়ে করা হয়েছে 2.5 ভাগ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। আগামীকাল কেন্দ্রীয়ভাবে এলডিসি উত্তরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরফুল আলমের রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছেন 1 কোটিরও বেশি বাংলাদেশি কর্মী। তাদের আয়ে নির্ভরশীল দেশের আরও প্রায় 6 কোটি মানুষ। বৈধ পথে তাদের অর্জিত আয় দেশে পাঠানো এবং রেমিটেন্স বাড়াতে সরকার প্রথমবারের মতো 2019 সালে প্রবাসী আয়ে নগদ 2 ভাগ প্রণোদনা দেয়। এই সুবিধার কারণে 2019-20 অর্থ বছরে দেশে রেমিটেন্স বেড়ে দাঁড়ায় $18 বিলিয়ন, যা গত অর্থ বছরে হয় 24.8 মিলিয়ন। 2022 সালে এই রেমিটেন্স আরও বাড়াতে সরকার আবারও প্রণোদনার হার বাড়ালো। 2% থেকে 5% করেছে।
আর আমি তো লক্ষ্যমাত্রার কথা বলেছি, যে লক্ষ্যমাত্রা ইনশাআল্লাহ এই অর্থ বছরে আমরা $26 বিলিয়ন হবে রেমিটেন্স থাকবে। এবছরের 1 জানুয়ারি থেকেই রেমিটেন্সের নগদ বাড়তি প্রণোদনা সহায়তা পাবেন প্রবাসীরা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের উত্তরণ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, এলডিসি পরবর্তী আমদানি রপ্তানি ব্যাহত হবে না, বরং আরো বেশি বাড়বে। আমরা মনে করি যে এগুলো একটা সুযোগ, চ্যালেঞ্জেস গুলোকে আমরা সুযোগ হিসেবে কাজে লাগাতে চাই। এখন আমাদের সক্ষমতা বেড়েছে, এই দেশের মানুষের দক্ষতা বেড়েছে, উৎপাদনশীলতা বেড়েছে এবং আমরা অনেক বেশি কম্পিটিটিভ। মাথাপিছু গড় আয় সহ 4টি সূচকে উন্নতি করায় বাংলাদেশের এলডিসি উত্তরণ হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী জানান, এসবই সম্ভব হয়েছে দক্ষ নেতৃত্ব ও সঠিক দিক নির্দেশনার কারণেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন আইন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করে কোনো লাভ হবে না বলেও জানান তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ স্থানীয় সরকার নির্বাচনে নাগরিক সমাজের প্রতিনিধির সংখ্যা বাড়াতে দলীয় প্রতীকের নির্বাচন নিরুৎসাহিত করার তাগিদ দেন। শফিকুল ইসলাম শামীম রিপোর্ট। স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করতে নানা সময়ে উদ্যোগ নেওয়া হলেও এখনও ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে পুরোপুরিভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়নি। সুশাসন নিশ্চিতকরণে স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে এটিএন বাংলা এফডিসি স্টুডিওতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর আকবর আলী খান বলেন, নিজস্ব স্বাধীনতা এবং আর্থিক সক্ষমতা না থাকায় বাংলাদেশে এখনও স্থানীয় সরকার কাঠামো গড়ে ওঠেনি। যতই আপনারা শক্তিশালী স্থানীয় সরকারের কথা বলেন, এই আইন পরিবর্তিত না হলে পরে বাংলাদেশে স্থানীয় সরকার তার ভূমিকা করতে পারবে না। সার্চ কমিটি করলেও যা হবে, না করলেও একই লোকই নির্বাচন কমিশনে আসবে, ওর দৃষ্ট হয়ে আছে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় অনেক ক্ষেত্রে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য ব্যক্তিরা প্রার্থী হচ্ছেন না। টেকসই উন্নয়নের ভারসাম্য রক্ষায় শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর করারও তাগিদ দেন তিনি। আমরা দেখছি দলীয় প্রতীকে নির্বাচন হবার জন্য স্থানীয় যিনি একজন স্কুলের প্রসিদ্ধ হেডমাস্টার ছিলেন, মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, কলেজের প্রিন্সিপাল ছিলেন, প্রবীণ শিক্ষক ছিলেন, এই ভালো মানুষগুলি কিন্তু এবার নির্বাচন আসতে পারেনি। কারণ দলীয় প্রতীকে নির্বাচন হবার কারণের জন্য, মনোনয়ন বাণিজ্যের কারণের জন্য সেখানে দেখা গিয়েছে যারা প্রভাবশালীরা, যারা হাইব্রিড, তারাই কিন্তু নির্বাচনে প্রতীক নিয়ে সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেছে। সুতরাং এবারের নির্বাচনে আমরা দেখেছি যে আমাদের সজ্জন এবং অধিক গ্রহণযোগ্য ব্যক্তিরা কিন্তু নির্বাচিত হবার জায়গাটা আমরা তৈরি করতে পারিনি। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি তিতুমির কলেজের বিতর্কিকদের হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতর্কিকরা জয়লাভ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের। জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় JM কাদের এসব কথা বলেন। মহামারীকালীন দুর্ভোগ বিবেচনা করে দেশের উপজেলা পর্যায় পর্যন্ত সব হাসপাতালে ICU সেবা চালুর দাবিও জানান তিনি। বাংলাদেশে কোনো সময় তেমন কোনো গণতন্ত্রের চর্চা হয়নি। বর্তমান অবস্থায় বাংলাদেশের মানুষ এক কথায় বলতে গেলে ভালো নেই। আয় নাই, চাকরি নাই, কিন্তু জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে। করোনা পরিস্থিতিতে কারাবন্দীদের জন্য ভিডিও কলের সুযোগ চালু হচ্ছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ASM আনিসুল হক জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব কারাগারে চালু করা হবে। মনির হোসেন, তোপর রিপোর্ট। ভিতর থেকে কারারক্ষীরা মানে আইনের লোকেরা ফোন দিয়ে ইমার্জেন্সি ওনার রিপোর্ট নিয়ে ভিতরে যাওয়ার জন্য বলছে, এখন ওনারা ভিতরে ঢুকতে দিতেছে না। বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী নিরাপত্তার জন্য কারাগারে বন্দীদের সাথে স্বজনদের দেখা করা বন্ধ রয়েছে প্রায় 2 বছর ধরে। এতে বন্দী ও স্বজনদের মধ্যে দূরত্ব বাড়ছে। কেন্দ্রীয় কারাগারে স্বজনদের এই অপেক্ষা প্রতিদিনের। কারাবন্দীদের জন্য খাবার পাঠাতে পারেন স্বজনরা, তাও আবার গেটের বাইরে দাঁড়িয়ে, শুধুমাত্র কারাগারের ক্যাফেটেরিয়া থেকে। আজকে খাবার দিলে এই খাবার পায় কালকে 4টার দিকে লক আপ হয়ে যায় কোনটি, তো ওইটা একটু পৌঁছাইতে এদিক ওদিক হয়। কারাবন্দীদের সাথে স্বজনদের এই দূরত্ব কমাতে
পরীক্ষামূলক ভিডিও কল প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করেছে কারা কর্তৃপক্ষ। যদি ভিডিও কল এটা চালু থাকতো তাহলে সরাসরি দেখা গেছে আরো ভালো লাগতো, আমাকেও ভালো লাগতো। আমার ছেলে অনেক কান্নাকাটি করে। মোবাইলে আমরা কথা বলা যায়, ভিডিও কলে কথা বলবার তাহলে সুবিধা হইতো। পরীক্ষা নিরীক্ষা শেষে দ্রুত এটি চালু করা হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। ভিডিও কলটা হলে আমরা বন্দীরা যাতে ওই আত্মীয়স্বজন দূর দূরান্ত থেকে এসে কষ্ট ঝামেলা হয়, এটা ওই সিস্টেমটা এইভাবে ডেভেলপ করবো যাতে তাদের ওই নির্দিষ্ট আত্মীয় যেটা পারমিটেড থাকবে তাদের সাথে যাতে কথা বলার একটা ব্যবস্থা করে দেওয়া যায়। এখনো এটা আমরা ফিজিবিলিটি স্টাডি হচ্ছে এটার উপর। জামিনে বের হয়ে আসা আসামিদের অভিযোগ, কারাগারের ভিতর টেলিফোনে কথা বলার জন্য তাদের কাছ থেকে নগদ টাকা নেওয়া হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেন কারা নিরাপত্তা কর্মীরা। প্রতিবন্ধী মানুষ ভাই, গরিব মানুষ আছে সব ঢুকে ভাই, প্রতি 3 মিনিট 100 টাকা, 3 মিনিট 100 টাকা, 1 মিনিট করবেন আমরা 100 টাকা দিতে হইব। এখন তো টাকা পয়সা নেওয়া হয় না। না না না, সপ্তাহে 10 মিনিট কথা বলানো হয়। যারা আসামি আসে প্রতি সপ্তাহে 10 মিনিট সরকারি, মানে এটা ফ্রি। ভিডিও কল প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে এই সব সমস্যার সমাধান হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারাগার হবে সংশোধনাগার, তাই ভিডিও কলিংয়ের পরীক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন হলে একদিকে যেমন কমবে ভোগান্তি, অন্যদিকে পরিবার পরিজনের সাথে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পেরে প্রশান্তি পাবে কারাবন্দীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সমাপনী 2021 পালিত হয়েছে। রাজধানীর মতিঝিল কর্পোরেট শাখায় ব্যাংকের বিশিষ্ট কর্পোরেট গ্রাহক ও শীর্ষ নির্বাহীদের উপস্থিতিতে কেক কেটে নতুন বছর 2022কেও বরণ করা হয়। বিশিষ্ট গ্রাহকদের সম্মানে কর্পোরেট ফিস্টের পর মতিঝিল শাখায় স্থাপিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও ওবায়দুল্লাহ আল মাসুদ। আরও উপস্থিত ছিলেন ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, শওকত আলী খান ও খান ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক পরশুম আলম, ইয়াসমিন বেগম, কাজী আব্দুর রহমান, ফয়েজ আলম, উত্তম কুমার পাল, কাজী ওয়াহিদুল ইসলাম, হারুনুর রশিদ সহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করল মিনিস্টার গ্রুপের ই কমার্স সাইট ই রাজ। এই প্ল্যাটফর্ম থেকে ইলেকট্রনিকের যে কোনো পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। মিনিস্টার গ্রুপের প্রধান কার্যালয়ে গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহসভাপতি এম এ রাজ্জাক খান রাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন IORBF ও D8CCI এর চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম, ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমিকা স্যার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর সভাপতি ওয়াহিদ শরীফ অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ শহীদুল মনির, এফবিসিসিআই এর পরিচালক নিজামউদ্দিন রাজেশ, খায়রুল হুদা চপল, AKM মনিরুল হক, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক দিলরব তনু এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ দূষণ রোধ করতে তরুণদের সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর বনানী BTCL মাঠে ক্লিন বিডি আয়োজিত সেফ আর্থ সেফ বাংলাদেশ শীর্ষক প্রদর্শনীর সমাপনী দিনে তিনি একথা বলেন। এ সময় অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনা খুবই জরুরি। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। নতুন বছর 2022কে স্বাগত জানিয়ে কক্সবাজারে ছবি তোলার বিশেষ বুথ স্থাপন করেছে গ্রামীণফোন। সেখানে রয়েছে ছবি তোলার বিশেষ ফ্রেম এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে প্ল্যাকার্ড। এসব ফ্রেমে তোলা ছবি পর্যটকদের দেওয়া হচ্ছে বিনামূল্যে। প্রচারণা ও পর্যটকদের বাড়তি বিনোদন দিতে এই আয়োজন বলে জানিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আগামী 3 দিন থাকবে এই বুথটি। এবারে পার্টেক্স খেলার খবর। ডেফন কনওয়ের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে 5 উইকেটে 258 রান তুলেছে নিউজিল্যান্ড।
2022 সালে প্রথম সেঞ্চুরিয়ান কনওয়ে 227 বলে করেন 122 রান। শরীফুল ইসলাম 53 রানে নেন 2 উইকেট। পরগারমানের রিপোর্ট। সিরিজের প্রথম টেস্টের প্রথম 2 সেশনে নিউজিল্যান্ড দৃঢ়তা দেখালেও মাউন্ট মঙ্গানুয়ের শেষ সেশনে দাপট দেখায় বাংলাদেশ। প্রথম 2 সেশনে একটি করে উইকেট হারালেও তৃতীয় সেশনে কিউইদের 3টি উইকেট তুলে নেয় মমিনুলরা। এতে করে সমানে সমান থাকার স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের দিকে আগুনের গোলাই ছোড়েন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তাতে দলের চতুর্থ ওভারে 1 রানের পুঁজিতে সাজ করে অধিনায়ক টম লেদাম। এরপর ডেভন কনওয়ে উইল ইয়ং জুটির ধীর লয়ের ব্যাটিং, রান তোলার পাশাপাশি উইকেট অক্ষত রাখার চেষ্টা। লাঞ্চের পর দুজনই পেয়ে যান 50-র দেখা। 138 রানের জুটি ভাঙে 135 বলে 52 রান করা ইয়ং এর রান আউটে। চা বিরতির পর ডেভন কনওয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। 2022 সালের প্রথম সেঞ্চুরিটি করতে কনওয়ে খেলেন 186 বল। এরপর আবারও উইকেট শিকারে নামেন বাংলাদেশের বোলাররা। কনওয়ের সঙ্গে 50 রানের জুটি গড়ে শরীফুলের দ্বিতীয় শিকারে পরিণত হন 31 রানে থাকা রস টেলর। দলের 227 রানে নতুন বছরের প্রথম সেঞ্চুরিয়ানের উইকেট তুলে নেন বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক। সাজ করে ফেরার আগে 227 বলে 16-4 আর 1 ছক্কায় 122 রান আসে কনওয়ের ব্যাট থেকে। দিন শেষে হেনরি নিকলস অপরাজিত থাকেন 32 রানে। পরাগারমান, এটিএন বাংলা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে দ্রুত অল আউটের লক্ষ্য নিয়ে টেস্টের দ্বিতীয় দিন খেলতে নামবে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুয়ে টেস্টের প্রথম দিন শেষে এমনটাই বলেন পেসার শরীফুল ইসলাম। এ সময় তিনি জানান, ডেভন কনওয়েকে ফেরানোটাই ছিল দিনের সবচেয়ে বড় সফলতা। কনওয়ের উইকেটটা খুব ইম্পর্টেন্ট ছিল, সে ভালো খেলতেছিল, কিন্তু মমিনুল ভাই এসে ব্রেক থ্রু দিয়েছে, তো খুবই এটা টিমের জন্য একটা উপকার হয়েছে। সো ইনশাল্লাহ আমরা ধরে রাখার চেষ্টা করবো এরকম রান রেট এবং কি উইকেট তাড়াতাড়ি তাদেরকে অল আউট করার জন্য। 200 সাংবাদিকের অংশগ্রহণে শেষ হলো ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ক্রীড়া উৎসব। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মিজান মালিক, ক্রীড়া সম্পাদক সাইফ বাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ। ইনডোর এবং আউটডোর মিলিয়ে এবার 8টি ইভেন্টে অংশ নেন ক্লাবের সদস্যরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে খুলনার রূপসা নদীতে অনুষ্ঠিত হল ফ্যান্টাস্টিক 14তম নৌকা বাইচ। 1 নম্বর কাস্টম ঘাট থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত এই নৌকা বাইচ হয় বছরের প্রথম দিন। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগর ও সামাজিক কেন্দ্রের আয়োজনে এবং আকেজ বেকার্স লিমিটেডের ব্র্যান্ড ফ্যান্টাস্টিক বিস্কিট আয়োজিত বাইচের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, খুলনা রেঞ্জ ডিআইজি ডক্টর খন্দকার মহিউদ্দিন, আকেজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, খুলনার ডিসি মনিরুজ্জামান তালুকদার, আকেজ গ্রুপের পরিচালক শেখ জামিল, আকেজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান রহিম। 3 রাউন্ডের এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে সুন্দরবন টাইগার, দ্বিতীয় হয়েছে মাগুরা টাইগার এবং তৃতীয় হয়েছে ভাই ভাই জলপরি দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন বইয়ে বরণ, বছরের প্রথম দিন, উৎসব নেই তবু উৎফুল্ল শিক্ষার্থীরা। এ মাসেই 3.5 কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার ঘোষণা, জেলা পর্যায়েও চলছে বুস্টার ডোজ। জীবিতের চেয়েও মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী, বললেন নতুন প্রধান বিচারপতি। পণ্যের গুণগত মান বাড়িয়ে দেশের ভাবমূর্তি ধরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, পূর্বাঞ্চলে বাণিজ্য মেলার উদ্বোধন।
এবং রেমিটেন্সের সরকারি প্রণোদনা 2 থেকে বেড়ে এখন 2.5%। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।